আমরা জেন ব্যাচ 3 এর দশম ক্লাসের আলোচনায় আছি। আমরা বেসিক পিএসপি আলোচনা করছিলাম। আমরা ফাংশন এগিয়েছি এবং ইউজার ডিফাইন এবং বিল্ট ইন ফাংশন নিয়ে কথা বলেছি। বিল্ট ইন ফাংশনের বেশ কিছু বিষয় আরও আছে যেগুলো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে দিয়ে নিয়ে আসার চেষ্টা করব এবং সামনের দিকেও আলোচনায় আসবে। তো আমাদের আজকের টপিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শুরু করার আগে বলেন। হুম। ওকে, আমি আমার হোয়াটসঅ্যাপ টিম ভিউয়ার দিচ্ছি, টিম ভিউয়ার অ্যাক্সেস করেন। ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুরু করব এবং শুরুর আধা ঘন্টা 40 মিনিট সময় অতীব গুরুত্বপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। টোটালি থিওরিটিক্যাল আলোচনা এবং বেসড অন অবজেক্ট অ্যান্ড ক্লাস। তো আমি আমি ক্লাসে যে দুজন উপস্থিত আছে, আলামিন এবং বিজন, আপনারা দুজন আহ, দুইটা তিনটা কোশ্চেনের অ্যান্সার বের করেন। হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, হোয়াট ইজ অবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ ক্লাস। শাহেদ ওরা শুনতে পেয়েছে? সেটা নোট করেন। হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, হোয়াট ইজ অবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ ক্লাস। এই তিনটা কোশ্চেনের অ্যান্সার তারা রেডি করবে। আমি উইদিন 10 মিনিটস আমি কল দিচ্ছি, আবার ভিডিওটা পজ থাকবে। 10 মিনিটস পর আমি তাদের কাছ থেকে জানতে চাইবো, আর আমি এক্সপেক্ট করছি এই সময়ের মধ্যে ওরা চলেও আসবে। ওরা তিনটা কোশ্চেনের অ্যান্সার এখন লিখবে। 10 to 15 মিনিটস, অ্যাকচুয়ালি 15 মিনিটস, কারণ 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে সময় তারা লিখবে বেসিক্যালি ওয়েব থেকে ঘাটাঘাটি করে। ওকে, ওয়েব থেকে নিয়ে নিজের মতো করে একটা ডক ফাইলে সেটা রেডি করবে, এবং আমাদের যে সাইটে গ্রুপটা আছে গ্রুপে সেটা আপলোড করবে। ওকে, নিজের নামে মনে করেন আলামিন একটা ফাইল বানাচ্ছে, ফাইলটার নাম আলামিন ওপি অ্যাসাইনমেন্ট। ওকে, বিজন ওপি অ্যাসাইনমেন্ট, এভাবে ফাইল করবে এবং আপলোড করবে। আমি দেখব, আপলোড হওয়ার পর আমাকে জানাবেন। ওকে, বাট আমি কানেকশনটা এখন মানে ভিডিওটা অফ রাখছি এবং কানেকশনটা বিজন এবং ইয়ার আহ, সম্ভবত কি ওরা কি করেছে, অ্যাসাইনমেন্ট করেছে, আপনি দেখেছেন? হ্যাঁ, ওইটা জাস্ট কপি করে ওয়ার্ডে নিয়ে ওয়ার্ডটা আপলোড করে দেবে, সমস্যা কোথায়? ওকে ওকে, আপনি একটা কাজ করেন, ওদেরকে সামনে নিয়ে আসেন, আমি ওদের কাছ থেকে এই তিনটা কোশ্চেনের অ্যান্সার আমি জানতে চাইবো। ওরা সামনে চলে আসুক, একজন একজন করে চেয়ার দিয়ে দেন এবং প্রথমে বিজন আসবে এবং বিজন এসে আমাকে এই তিনটা কোশ্চেনের অ্যান্সার বলবে তার মতো করে। আর কেউ আসছে? ওকে দেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বিজন বলেন। একটু লাউডলি বলেন, হ্যাঁ।
বিভিন্ন ধরনের যদি আমরা ক্রিটিক্যাল প্রবলেম করি তখন সেই ক্ষেত্রে ফাংশনাল বেস কাজ করা যায়। তো এরকম অনেক সুবিধা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে অবজেক্ট এবং ক্লাস। অবজেক্ট হচ্ছে আমাদের এই প্রত্যেকটা অবজেক্টই প্রত্যেকটা ক্লাসে ডিফাইন করা থাকে। আর অবজেক্টগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ক্লাসে ডিফাইন করা থাকে এবং প্রত্যেকটা অবজেক্টই আপনার একটা মেথডের মধ্যে ডিফাইন করা যায় এবং প্রত্যেকটা ফাংশনের মধ্যে ডেফিনেশন করা যায় এবং প্রত্যেকটা অবজেক্টের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে মেথড। আর ক্লাস হচ্ছে একটি ব্লুপ্রিন্ট যার মধ্যে সবকিছুই ডেসক্রিপশন করা থাকে, মানে সবকিছু বলা থাকে। অবজেক্টে ক্লাসের বর্ণনা থাকে না এবং ক্লাসের মতো অবজেক্টের সবকিছু বিস্তারিত এখানে বলা থাকে, ফাংশন সম্পর্কিত সবকিছু। অবজেক্ট কি? অবজেক্ট মানে হচ্ছে তো মানে অবজেক্ট হচ্ছে স্যার প্রত্যেকটা অবজেক্টের একটা দুটি করে জিনিস থাকে, একটা হচ্ছে মেথড, একটা হচ্ছে প্রপার্টি। মেথড হচ্ছে স্যার যে অবজেক্টের মূল জিনিসটার যে কাজ করবে তার বিহেভিয়ার, ওটিকে বলা হয় মেথড। আর প্রপার্টি হচ্ছে সে কাজটা করতে পারে, এটা হচ্ছে প্রপার্টি। আচ্ছা আচ্ছা, আর একটু ভালো করে জানতে হবে। আমি ডিটেল আলোচনা করছি, কার কি আন্ডারস্ট্যান্ডিং সেটা আমি একটু জানার চেষ্টা করছি। আরো গুছিয়ে আরো সুন্দর করে বলতে হবে। কিছুটা হয়েছে। হুম। আলামিন আসেন। হ্যাঁ, আলামিন আসেন। ওয়ালাইকুম আসসালাম। আলামিন সাহেব বলেন। আছি আলহামদুলিল্লাহ। হুম। কেন? ওয়েবসাইটে আপলোড করে আমাকে ইউআরএল দেন আর অ্যাডমিনের ইউজার আইডি পাসওয়ার্ড দেন। ওয়েবসাইট বানাই ফেললে চাকরি পেয়ে যাবেন, সমস্যা নেই। কাজ জানলে চাকরির অভাব হবে না, আগে কাজ করেন, তারপরে আমি দেখতেছি। ঠিক আছে, এখন বলেন, এবার এই 3টা কোশ্চেনের অ্যান্সার আমাকে বলেন। মানে PHP ভার্সনে বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এই অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ করা হয়। আর অবজেক্ট ওরিয়েন্টেডের মাধ্যমে আমরা যখন একটা প্রোগ্রাম তৈরি করতে চাই তখন অবজেক্ট ওরিয়েন্টেড ব্যবহার করে আমরা যদি প্রোগ্রামটা করি তাহলে ওই প্রোগ্রামে মানে সিকিউরিটি থাকে। এর মধ্যে তার অবজেক্টের মধ্যে ক্লাস এবং অবজেক্ট ধরে কাজ করতে হয়। তো ক্লাস আমরা ক্লাস যখন ইউজ করি, ক্লাসে ইউজ করতে হলে আমাদের একটা নাম দিতে হয়। তো ওই নামের ভিতরে ক্লাসের ভিতরে এই মেথড এবং পাবলিক হ্যাঁ, বলেন বলেন বলেন। ওই ডেফিনিশন গুলোকে আমরা আবার অবজেক্ট ধরে আমরা কাজ করতে হয়। আচ্ছা আচ্ছা, তো ক্লাস মানে অবজেক্ট আরেকবার একটু বলেন তো। অবজেক্ট আপনি কি বললেন? অবজেক্টের মধ্যে স্যার মেথড এবং এগুলা আমরা যে মেথড এবং প্রপার্টি গুলো ইউজ করি স্যার, অবজেক্ট ধরেই আমরা ওগুলো কাজ করতে পারি। বাট অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা আমি কারো কাছ থেকে কিন্তু পেলাম না। হুম। মানে কি বিষয়টা সেটা আমি একটু এক্সপ্লেইন করছি। লাইন থাকবে, ওকে। আমি 2 মিনিট পরেই ডিটেল আলোচনায় যাচ্ছি। যে 3টা কোশ্চিন আমি করেছিলাম এই 3টার উপরেই কিন্তু আজকে আমল হবে আর কি। মানে আজকে এই 3টা বিষয় থিওরিটিক্যাল আলোচনা এবং সিনট্যাকটিক্যাল আলোচনা আমি করব, ঠিক আছে? সো কিছুটা হয়েছে, বাট
হুম পাবলিক প্রোটেক্টেড মানে এইগুলো ইউজটা বুঝি কিন্তু প্রাইভেট সেক্টর একটু ভালো। ওকে, এটাও আসবে। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড এর উপরে 6টা ক্লাস আছে, সো অনেক কিছু শিখবেন অবজেক্ট ওরিয়েন্টেড এর, যেটা আপনি আগে কখনোই জানেন নাই। হুম, প্রথম ক্লাসেই এবং দ্বিতীয় ক্লাসে আপনাদের যে জানার পরিধিটা সেটা ক্রস করবে, এবং পরের 4টা ক্লাস অনেক বেশি জানবেন অবজেক্ট ওরিয়েন্টেড এ, ঠিক আছে? ওকে, সো আমি লাইনে থাকেন, আমি ওকে, আমি বিজনের ফাইলটা পেয়েছি, এখনো আলামিন ফাইলটা পাইনি, তারপরে আমি আলোচনা শুরু করছি। দুইজনেরই কনসেপ্টের দিক থেকে ওপি সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয়, যা বলেছেন সেটা একেবারেই ছাড়া ছাড়া, অ্যান্সারটা কনক্রিট না, বা এই কথাগুলো দিয়ে যাদের বুদ্ধি আছে তারা কিন্তু কোনোভাবেই ইমপ্রেসড হবে না। ওকে, সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে যখনই আপনি জেন্ডের প্রিপারেশন নিচ্ছেন বা সার্টিফাইড হবেন, আপনি অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে যখন কথা বলবেন 2-4-5 মিনিট, তখন আপনার দিকে সবাই তাকিয়ে থাকবে। সো এই অবস্থায় আপনাকে নিয়ে যেতে হবে যখন এই টপিকটা নিয়ে আলোচনা হবে কোথাও বা কথা বলবেন। বুঝতে পেরেছি? সো সো অ্যাসাইনমেন্ট বিজন অ্যাড করেছে ব্যাচ 2-তে, বাট অ্যাসাইনমেন্ট বিজন হচ্ছে ব্যাচ 3-র স্টুডেন্ট। আচ্ছা, ব্যাচ 3 আছে, জেন্ডের ব্যাচ 3। ওকে, সো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে যে ওপি সম্পর্কে একটু ডিটেল আলোচনাটা করি। আমরা অনেকক্ষণই আর কি অ্যাসাইনমেন্ট এবং আদার্স ইস্যু দিয়ে আমরা এটাকে কমপ্লিট করলাম, বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটা বেসিক্যালি মিস করছে বিজন, কাউসার আর বুলবুল। তো অ্যাকচুয়ালি ওপি বিষয়টা কি, আর অবজেক্ট ওরিয়েন্টেড, ওপি মিনস বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বিষয়টা কি, কেন এত প্রয়োজন, আর আপনারা যে সার্টিফিকেশনের কোর্স করছেন সেখানে ওপিতে কেন এত বেশি কোশ্চিন দেয়া হবে, সব কিছুর অ্যান্সার বেসিক্যালি এই পরবর্তী 6টা ক্লাসে আপনারা পাবেন। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর শর্ট ফর্ম হচ্ছে ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, রিপিট করছি, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মেথড। এটা প্রোগ্রামিং এর একটা মেথড যা মূলত অ্যাপ্লাই করা হয় বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপরে, যারা যে ল্যাঙ্গুয়েজের ভেতরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সিনটেক্স আছে, এবং ওই সিনটেক্সগুলো অ্যাপ্লাই করে মডেল অনুযায়ী প্রোগ্রামিং করা হয়, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। বাট এর মধ্যে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আবার 2টা ভাগ আছে, একটা হচ্ছে ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড, আর আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে আর কি পার্শিয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড, যেমন জাভা বা C++ যে ল্যাঙ্গুয়েজ, বা C# নিয়ে যদি কথা বলি, C++ না C#, সো এটা ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড। আপনি হ্যালো ওয়ার্ল্ডের একটা প্রোগ্রাম লিখতে গেলেও আপনাকে ক্লাস, অবজেক্ট এবং ফাংশনের মাধ্যমে আপনাকে যেতে হবে। সো সেখানে আপনার কোনো রাস্তা নেই যে আপনি সরাসরি স্ক্রিপ্টিং করে একটা স্টেটমেন্ট লিখে হ্যালো ওয়ার্ল্ড বলে দেবেন, পিএসপির মতো বা পাইথনের মতো। আমি বোঝাতে পেরেছি? পার্শিয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে লাইক পিএসপি, পাইথন, এগুলো যে স্ক্রিপ্টিং
বাট এটা এখানে এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেডের সিনট্যাক্স বিদ্যমান, এবং অবজেক্ট ওরিয়েন্টেডের সিনট্যাক্স ইউজ করে আমি ফুললি আবার অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে পারি, বাট তার জন্য আমি বাধ্য না, তখন ওই ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হবে পার্শিয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড। আর যেগুলোকে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ওপিতে বাধ্য করবে, তখন এটাকে আমরা বলবো বেসিক্যালি পার্শিয়ালি ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা, আমি তোমাকে জানাচ্ছি। হ্যাঁ, আল্লাহ। সো ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড এবং পার্শিয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা বুঝতে পেরেছেন। সো পিএসপি কি ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ? পার্শিয়ালি। কে বলেছে? দুইজনই বলেছে পার্শিয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। আর আর আমাদের আলামিন, হ্যাঁ, এটা পার্শিয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পিএসপি যখন প্রথম আসে তখন কিন্তু পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড ছিল না। পিএসপি যখন 1997 হাইপারটেক্সট প্রি প্রসেসর হিসেবে আসে তখন সেটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড ছিল না। অবজেক্ট ওরিয়েন্টেড হয়েছে 2005-এ এসে, যখন পিএসপি 5 ভার্সন রিলিজ হয়। সেখানে ওপির সিনট্যাক্স গুলো কমপ্লিট উপায়ে ওই সার্ভার আপডেটের ভেতরে দেয়া হয় বা ভার্সন আপডেটের মধ্যে দেয়া হয়, এবং আস্তে আস্তে করে তারা এটাকে রিচ করে। এবং এখন কিন্তু পিএসপি প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং আরো অনেক বেশি স্ট্রং হচ্ছে, বিকজ পিএসপি কে কিন্তু এখন কম্পিটিশনে যেতে হচ্ছে পাইথনের সাথে, এবং পাইথন ইজ রিয়েলি ভেরি পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো কম্পিটিশনে টিকে থাকতে হলে নিজেকে আপডেট করতেই হবে। তো পিএসপি তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড হয়েছে 2005-এ, এবং অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড এর যে সিনট্যাক্স গুলো দরকার সেগুলো এখন এর ভেতরে আছে। বাট ম্যান্ডেটরি না যে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতেই কোনো প্রজেক্ট আপনাকে বানাতে হবে, আপনি প্রসিডিউরাল প্রসেসেও যেতে পারেন। পিএসপি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড এটা ল্যাঙ্গুয়েজ না, বাট এটা একটা মডেল, যে মডেলটা ল্যাঙ্গুয়েজকে একটা স্ট্রাকচারে নিয়ে আসে এবং ওই স্ট্রাকচারের মাধ্যমে সঠিক একটা গাইডলাইন অনুযায়ী প্রজেক্ট তৈরি করতে সাহায্য করে। আবারও রিপিট করছি, ও অবজেক্ট ওরিয়েন্টেড একটা মডেল, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সঠিক একটা স্ট্রাকচার তৈরি করে এবং গাইডলাইন অনুযায়ী প্রজেক্টগুলোকে ডেভেলপ করতে সাহায্য করে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেলটা ইমপ্লিমেন্ট করলে প্রজেক্টটা সিকিউর হয়, রিডেবল হয় কোডগুলো, এবং কোড রিউজ বেড়ে যায়, কোডের সিকিউরিটি এনশিওর হয়, এবং সাথে সাথে প্রজেক্টের সিকিউরিটি, যেটা যে একটা স্ট্রাকচার থাকার কারণে ডেভেলপমেন্ট টিমে প্রবলেম ক্রিয়েট হলেও নতুন ডেভেলপার এসে সেটা সহজে বুঝতে পারে এবং কাজটাকে এগিয়ে নিতে পারে। আর সেটা যদি প্রসিডিউরাল প্রসেসে হতো,
এই কাজটা করা রিয়েলি ভেরি ডিফিকাল্ট হতো। প্রসিডিউরাল প্রসেসের প্রজেক্টগুলোকে কোনো স্ট্রাকচারে ফেলা যায় না বা কোনো স্ট্রাকচার ফলোও করে না। দ্যাটস ওয়াই এটা টোটালি ডেভেলপার্স ডিপেন্ডেন্সি হয়ে যায়, এবং ডেভেলপার ডিপেন্ডেন্সি হলে ডেভেলপার যদি প্রজেক্ট থেকে ভিন্ন প্রজেক্টে চলে যায় অথবা কোম্পানি সুইচ করে, ওই প্রজেক্টটা ব্রেকডাউন হয় এবং ফেল করার চান্স 90% থেকে যায়। বাট ওই প্রজেক্টটাই যদি ওপিতে হয়, অবজেক্ট ওরিয়েন্টেড হওয়াতে সেটা স্ট্রাকচার থাকে এবং নতুন ডেভেলপারকে সেটা বুঝতে এবং সে অনুযায়ী কাজ করতে সহজ হয়। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড মডেল এটা ইমপ্লিমেন্ট করে প্রজেক্টকে স্ট্রাকচার্ড করা হয় এবং সিকিউর করা হয়, এবং কোড রিউজ করার সাথে সাথে বড় প্রজেক্ট প্ল্যান করাও সম্ভব হয়, যা প্রসিডিউরাল প্রসেসে প্রোগ্রামিংয়ে একেবারেই অসম্ভব। বুঝতে পেরেছি? ওকে, সো আপনারা যে ভুলভ্রান্তি বলেছেন সেটা কি বুঝতে পারা গেছে? বিজন? হ্যাঁ, ডেফিনেটলি বলবো, আস্তে আস্তে করে সবই বলবো। কি সাউন্ড ক্লিয়ার আসছে না? এটা বেসিক্যালি ল্যাপটপের আওয়াজ, আমি ক্লিয়ার পাচ্ছি, বাট একটা শশ আওয়াজ আছে, এটা শাহেদের ল্যাপটপের সমস্যা। তো এবার কি হোয়াট ইজ ওপি সেটা কি বলা যাবে? আলামিন একটু বলেন তো। মডেল আকারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে করা হয়। আমরা যখন একটা প্রজেক্ট করি, যাতে অন্য কোনো প্রোগ্রামার আছে এই প্রোগ্রামটাকে বা এই প্রজেক্টটাকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, ওই সিস্টেমটা অবজেক্ট ওরিয়েন্টেডে মানে করা যায়। সহজে একটা অন্য প্রোগ্রামার এসে এই জিনিসটা করতে পারে। অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম আমরা প্রোগ্রাম করি। স্যার আমি বলি। হ্যাঁ বিজন বলেন। স্যার ওপি এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা মেথড, যা কিনা এই মেথডটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপর ইমপ্লিমেন্ট করা যায়। ওপিটা ভাগ আছে, একটা হচ্ছে ফুললি ওপি আর একটা হচ্ছে পার্সিয়ালি ওপি। এবং ফুললি ওপি হচ্ছে যেগুলো হচ্ছে আপনার ক্লাস অবজেক্ট এই জিনিসগুলো সর্বপ্রথমে ডিক্লেয়ার করতে হয়। মানে কোনো হেলো ওয়ার্ড লিখতে গেলে প্রথমে একটা ক্লাসের ভিতরে এটাকে লিখতে হবে, যেমন লাইক জাভা, সি প্লাস প্লাস, সি শার্প ইত্যাদি হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে। আর পার্সিয়ালি মুখ্য হচ্ছে যেগুলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো যেমন আমরা সি, পাইথন, জেএসপি ইত্যাদি এই জিনিসগুলো, এগুলো হচ্ছে ফুললি ওপি না, বাট এগুলাকে ওপি কনসেপ্ট আমরা সিনট্যাক্স লিখে এগুলাকে আমরা ওপি মানে আমরা তৈরি করে নিয়ে যাই এখানে। এবং পার্সিয়ালি যে এটা হচ্ছে একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, যেটা হচ্ছে সরি আমি স্যার ভুল বলছি মাঝখানে। আর ওটি ব্যবহার করার সুবিধা হচ্ছে অনেক, তার মধ্যে যেমন প্রজেক্ট আমার সিকিউর থাকে, রিডিউস করা যায়, একই জিনিস বারবার ব্যবহার করতে হয় না। তারপর হচ্ছে আমাদের এই প্রজেক্ট একটা স্ট্রাকচারাল একটা মানে একটা ভালো একটা প্রজেক্ট হয়, যেটা হচ্ছে আপনার নতুন একজন ডেভেলপার আসলে সহজে ওই ওটিতে যদি প্রজেক্টটা করা থাকে সহজে সে কিন্তু ফাংশন ক্লাস অবজেক্ট থেকে প্রজেক্টটাকে ধরা যায়। এবং যদি আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং করা হয় তখন কিন্তু একজন ডেভেলপারের উপরে কিন্তু এটা ডিপেন্ড করা যায়। বাট সে যদি না থাকে তখন আমাদের প্রজেক্ট ব্লক করার সম্ভাবনা থাকে। বাট যদি আমরা ওপি দিয়ে করি কিন্তু এই প্রজেক্টগুলো একজন নতুন ভালো ডেভেলপার আসছে, সে কিন্তু সহজেই এই প্রজেক্টটাকে ধরতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রজেক্ট সিকিউর থাকতেছে, কোড রিডিউস হচ্ছে,
এবং আমরা একটি স্ট্রং একটা প্রজেক্ট তৈরি হবে এই হচ্ছে মূল ফিচার। ওকে, সো হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন, বোঝা যাচ্ছে আগের বারের চাইতে মাছ মাছ বেটার। তো এখন এখন আলামিন কিন্তু স্টিল এলোমেলো বলছে। প্রোগ্রাম আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যা দিয়ে প্রোগ্রামিং করা হয়, আর প্রোগ্রামিং করার পর যে আউটপুটটা সেটাকে প্রোগ্রাম বলে। বা শুধু প্রোগ্রাম বলে কিছু নেই, প্রোগ্রাম হচ্ছে বিয়ের অনুষ্ঠান, এটা একটা প্রোগ্রাম। বুঝতে পেরেছি? তো নিশ্চয়ই রিসেন্টলি আলামিনের কোনো বিয়ের অনুষ্ঠান নাই, সো প্রোগ্রামটা বাদ দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা প্রোগ্রামিং স্ট্রাকচার এরকম কথাগুলো বলতে হবে স্পেসিফিক ভাবে। ওকে, তো আবারও একটু এলাবোরেট করি বিষয়টাকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপরে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে স্ট্রাকচার করার জন্য এই মডেলটা এসেছে 80-র দশকে। এটা নিয়ে প্রথম ব্রড আকারে কাজ করা শুরু করে মাইক্রোসফট, এবং যখন তারা ডটনেট প্ল্যাটফর্মটা ডেভেলপ করে 1984 সালে, তখনই কিন্তু তারা ওপি কে ওখানে ইন্ট্রোডিউস করে। যদিও অবজেক্ট ওরিয়েন্টেড এর এই মডেলটা এখন যে অবস্থায় আছে ঠিক এরকম এতটা সুন্দর, এতটা পাওয়ারফুল ছিল না, বাট কনসেপ্টটা কিন্তু তখন থেকেই শুরু হয়। 1989 সালে ওরাকল যখন ওরাকল ডেটাবেসের লেটেস্ট ভার্সন বা আধুনিক ভার্সন নিয়ে কাজ শুরু করে, সেখানেই কিন্তু একদম টোটালি অবজেক্ট ওরিয়েন্টেড এর যে মডেলটা সেটা অ্যাপ্লাই করে। তার মানে অবজেক্ট ওরিয়েন্টেড যে শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই ফলো করে সেটা কিন্তু না, ওরাকল ডেটাবেস সার্ভারটাও ওপি কমপ্লিটলি মানে মেনে চলে। অবজেক্ট ওরিয়েন্টেড যে মডেলটা সেটা মেনে চলে কি ওরাকল ডেটাবেস। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সাথে কিন্তু ডেটাবেসও অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ফলো করছে, এবং ওরাকলই প্রথম অবজেক্ট ওরিয়েন্টেড কে কমপ্লিট করে। এবং পরবর্তীতে যখন ওরাকল জাভাকে কিনে নেয় 1991 সালে, তখন তারা জাভাকে ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়। তারপরে কিন্তু ওই মডেলটাই আস্তে আস্তে করে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাডপ্ট করে ভিন্ন ভিন্ন সিনট্যাক্সের মাধ্যমে, বাট কাজের পরিধি কি সেম। যেমন একটা ফ্যামিলিতে যে স্ট্রাকচার আছে, বাবা মা, বাবা চাকরিতে যায়, মা যদি চাকরি করে অথবা সে যদি গৃহিণী হয়, প্রত্যেকের কিন্তু কাজের স্টাইল কিন্তু ডিফারেন্ট, তাই না? যেমন বিজনের আম্মা যেভাবে রান্না করে, আলামিনের আম্মা ওইভাবেই রান্না করে না, একই জিনিস, তাই না? দুইজনই ডালই রান্না করছে বা মাংসই রান্না করছে, বাট ভিন্ন ভিন্ন পদ্ধতিতে, টেস্টও কিন্তু ডিফারেন্ট, তাই কি না? হুম, তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই এই মডেলটা ফলো করে, বাট সিনট্যাক্স সেম হলেও তার ভেতরকার বা কাজের পরিধিটা কিছুটা ডিফারেন্ট, বা সিনট্যাক্সের ক্ষেত্রেও ছোট ছোট পরিবর্তন দেখা যায় ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো ওপি মূলত যে সিনট্যাক্স গুলো নিয়ে হয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে অবজেক্ট এবং ক্লাস। এছাড়াও আছে ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, পলিমরফিজম, অ্যাবস্ট্রাক্ট। আমি যদি বলি যে এরকম ওপির যে টপিক, ক্লাস, অবজেক্ট, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, ঠিক আছে, নেম স্পেস,
interface, abstraction, measure, হ্যাঁ, class object, encapsulation, inheritance, abstraction, interface and namespace. সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকের দিনে ক্লাস অবজেক্ট এই দুটা নিয়ে দেখব, ইনহেরিটেন্স এবং ইনক্যাপসুলেশনও কিছু বিষয় আলোচনায় আসবে। বাট এই যে সিনট্যাক্স গুলো নিয়ে আমরা কথা বলছি, অবজেক্ট ওরিয়েন্টেড এর মডেলটা বা অবজেক্ট ওরিয়েন্টেড শুনলে আমরা সবাই একটু ঘাবড়ে যাই এবং ঘাবড়ে গিয়ে এলোমেলো কথাবার্তা বলে ফেলি। বাট আমরা কিন্তু দিব্যি সামাজিক রীতিনীতি, আইন কানুন মেনে চলছি এবং এত বড় হয়েছি এবং সবকিছু ভালো মতোই জানি। সো আমরা যদি আমাদের এই মডেলটাকে একদম রিয়েল লাইফের সাথে মিলিয়ে ফেলি, তাহলে আমাদের এটা ধরতে এবং এটা ধরে নিয়ে কাজ করতে অনেক সহজ হবে এবং এই মডেলটা আমাদের কাছে একেবারে দুর্বোধ্য মনে হবে না। বুঝতে পেরেছি? এই মডেলটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে সে বা মডেল আমাদের কাজটাকে অনেক মানে অবজেক্ট ওরিয়েন্টেড এর যে মডেলটা সেটা অ্যাকচুয়ালি চিন্তাই করা হয়েছে রিয়েল লাইফের সাথে মিল রেখেই। আমি বুঝতে পেরেছি? সো রিয়েল লাইফের সাথে মিল রেখে এবং আমরা যেন রিয়েল লাইফের এই ইস্যুগুলোকে এর সাথে ম্যাচ করাতে পারি এবং খুব সহজে বিষয়টাকে বুঝতে পারি। যেমন আমরা যদি বলি যে বিজন, আপনি বলেন তো একটা ফ্যামিলিতে কি কি থাকে, সে কিন্তু দিব্যি বলতে পারবে। পারবে না? পারবেন? আচ্ছা, বিজনকে যদি বলা হয় যে বিজন আপনি রাস্তা ধরে সায়েন্স ল্যাবরেটরি হেঁটে যাবেন এবং ওখান থেকে 5 টাকা চানাচুর কিনে নিয়ে আপনি অফিসে ফেরত আসবেন, আপনি আসতে পারবেন না? পারবেন? ওকে, সেটাও পারবেন। আর বিজনকে যদি বলা হয় যে আপনি বাসায় চলে যান, সে বাসায় কিভাবে যেতে হয় সেটাও তো সে জানে। জানে। ওকে, আর যদি আলামিনকে বলা হয় যে বিজন আলামিনকে কিছু একটা এনে দিল এবং তাকে খেতে বলা হচ্ছে, সো আলামিন কি ওটা খেয়ে ফেলতে পারবে না? ওকে, সো সবকিছুই কিন্তু পারা এবং এই নিয়ম কানুনগুলো আমরা ছোটবেলা থেকেই শিখেছি বলে আমরা এটা পেরে যাচ্ছি এবং প্রত্যেকটাই যে একটা স্ট্রাকচারড ইস্যু সেটাও কিন্তু আমরা জানি। যে লাইক আমি যদি বিজনকে নির্দেশ দেই যে বিজন আলামিনের জন্য একটা বিরিয়ানি কিনে নিয়ে আসো, বিজন কিনে নিয়ে আসবে, আলামিন সেটা খাবে। সো এই কথাটা কিন্তু সহজেই আপনারা বুঝতে পারছেন, তাই না? এবং কারণ কি সেটা আপনারা করতে পারেন এবং প্রতিটা স্টেপই আপনাদের জানা। সো ওপিটাও সিমিলার থিংস, এটা স্ট্রাকচারাল সিনট্যাক্স এবং এই সিনট্যাক্স গুলো অ্যাপ্লাই করেই প্রজেক্ট যখন করা হয় তখন প্রজেক্টের বিহেভিয়ার, প্রজেক্টের টাস্ক গুলোকে ডিফাইন করে একটা প্রসেস অনুযায়ী করার জন্য আপনাকে একটা স্ট্রাকচার বেঁধে দেয় এবং সেই স্ট্রাকচার অনুযায়ী কাজ করতে বাধ্য করে। এছাড়া বিশেষ কিছু না, এর মধ্যে বাঘ ভাল্লুক বলে তেমন কিছু নেই যেটা আপনার লাভ দিয়ে এসে আপনার ঘাড় মোটকে দেবে। ওকে, যেমন আমরা জানি যে কিভাবে ফ্যামিলি ক্রিয়েট হয়। ফ্যামিলি, একটা ফ্যামিলি হতে হলে বাবা মা, তার সন্তান অথবা বাবা মার বাবা মা, রাইট, একটা বাড়ি ঘর, এরকম এগুলো থাকে। আপনি যদি আপনাদের যদি একটা কোশ্চেন আমি করতে বলি বা কোশ্চেন যদি আমি করি যে আপনি আপনি আপনার সোসাইটিটাকে একটু ডিফাইন করেন, একটা সমাজ, যেমন ধরে নেন যে আলামিন সরি বিজন একটা কলোনিতে থাকে, এই কলোনিটা সে ডিফাইন করবে। বিজনকে আমি বোঝাতে পেরেছি কলোনিতে কি থাকে, কিভাবে থাকে,
বা কিভাবে একটা কলোনি তৈরি হয়েছে সেটা আমাকে একটু লিখে বোঝাবে, বা একটা একটা ফরম্যাট করে গোল্লা গোল্লা দিয়ে কার পরে কে কিভাবে কিভাবে একটা কলোনি হলো সেটা আমাকে বা আমাদের সবাইকে বোঝাবে। আবার আলামিন যদি একটা একটা ফ্ল্যাট বাড়িতে থাকে, সেখানে যদি কয়েকটা ফ্যামিলি থাকে, সো সেটা যদি আমি যদি ধরে নেই একটা সোসাইটি, ওই সোসাইটিটা কিভাবে হলো সেটা আলামিন আমাদের লিখে বোঝাবে। সে তারা খাতায় লিখবে, তারপর আমাকে বলবে যে কার পরে কি হলো, একদম ছোট্ট থেকে। মনে করেন একটা মানুষ আপনি তৈরি করছেন, মানুষের হাত পা চোখ কান নিয়ে একটা মানুষ, দুইটা মানুষ নিয়ে হচ্ছে একটা ফ্যামিলি, অথবা ঠিক এভাবে বা একটা ফ্যামিলিতে কি কি থাকে সেটা ডিফাইন করবেন। ওকে, দেন ফ্যামিলি হবে, ফ্যামিলি থেকে মনে করেন একটা ফ্লোর, কয়েকটা ফ্লোর মিলে একটা বিল্ডিং, সামথিং লাইক। বুঝতে পেরেছি? হ্যাঁ, তৈরি করেন, দেন আমি আবার আলোচনায় আসছি। আপনাদের আমরা 10 মিনিট সময় দিচ্ছি, যে আলামিন একটা সোসাইটি নিয়ে কথা বলবে আর বিজন একটা কলোনি নিয়ে কথা বলবে, মানে কলোনি নিয়ে একটা স্ট্রাকচার বানাবে। খাতায় লিখেন, তারপর আমার সঙ্গে বলতে হবে যে কে কি লিখেছেন। আমি যে ক্যাফে থেকে মেক্সিকোতে বলি, থেকে ওই ফ্ল্যাটে স্যার, আমরা যখন বাড়ানি তখন তাদের ভিতরে আমি স্টেজ দেখছি প্রথম, এরপরে তাদের যে কিচেন রুম ওইটা দেখলাম, তারপর বাথরুম দেখলাম, তারপরে তার ড্রয়িং রুম দেখলাম, ওইটা একটা পার্ট। তো স্যার এরপরে স্যার ওই 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 বিল্ডিং এর মধ্যে পাশাপাশি আরো কয়েকজন ফ্যামিলি থাকে, পরিবার থাকে আর কি স্যার। তারপরে স্যার ওই ওই বিল্ডিং এ আবার সিকিউরিটি থাকে। তারপরে আবার কিছু নিয়ম থাকে কি স্যার, এই রাতের 11টার সময় বা 11টার পরে বাসায় ঢুকতে পারবেন না, বা 11টার পরে বাসার বাইরে নিতে পারবেন না, ওইরকম কিছু স্যার নিয়ম থাকে। আচ্ছা, তারপর স্যার এরকমই সিস্টেম। আচ্ছা, ওকে। আর বিজন কি লিখেছেন? স্যার আমার প্রশ্ন ছিল যে আমরা কি দেখে বুঝবো এটি কলোনি কাকে বলে, কিভাবে বোঝা যায় যে এটি আসলে না, আপনি একটা কলোনি কাকে বলে বলবেন না, একটা কলোনি কিভাবে হবে সেটা আপনি লিখবেন, যে একটা কলোনি কিভাবে তৈরি হবে। আমি যে কোশ্চেনটা করেছিলাম আলামিনের অ্যান্সারটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। আমি ওকে বলেছিলাম যে আপনাকে আমি সব দিয়ে দিলাম, আপনি একটা একটা সোসাইটি বানান। মনে করেন আপনার বিল্ডিংটা একটা সোসাইটি, আপনি সেটা বানাবেন। তো আপনি একটা সোসাইটি বানাতে গেলে প্রথমে আপনাকে কি বানাতে হবে? সোসাইটির মূল মন্ত্র কি? মানে ফ্যামিলি বানাতে হবে। বাট ফ্যামিলি বানাতে গেলে ফ্যামিলির আনুষঙ্গিক বিষয়গুলো কি 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 লাগবে আপনার একটা ফ্যামিলিতে, সেগুলো আপনার লাগবে লিখতে। তো প্রথমে আপনি ফ্যামিলি, যদি আপনি আপনার উপাদানগুলো আপনাকে লিখতে হবে। ঠিক আছে, আপনি কি করেছেন আমি জানি না, বাট প্রথমে আপনি বলেন যে আপনি কি লিখেছেন, তারপরে আমি ডেসক্রাইব করছি। আমি যদি আমাদের একটি কলোনি তৈরি করতে, তাহলে যে জিনিসগুলো আমাদের লাগবে, যেখানে অনেকগুলো গাছপালা থাকবে, একটি পুকুর থাকবে, একটি খেলার মাঠ থাকবে, 2টি মসজিদ থাকবে, খোলামেলা পরিবেশ থাকতে হবে, যেখানে সবাই একটি গ্রামীণ পরিবেশ পাবে। তাছাড়া আরো কিছু কিছু কারণ অবশ্যই থাকতে হবে, যেগুলো যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং হাতের কাছে সব কিছু সহজে পাওয়া যাবে, খুবই সিকিউর থাকবে ওই এরিয়াতে, এবং 100% গ্রামীণ পরিবেশ পাওয়া যাবে। এবং বিল্ডিং গুলো আমাদের সব ফর্মের সবগুলো বিল্ডিং একই ফর্মেটে করতে হবে, ইত্যাদি উপরন্তু এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করি, তাহলে আমাদের একটি কলোনি তৈরি করা হবে। কিছুটা হয়েছে, বাট মূল যে উপাদানটা, কলোনিতে মানুষজন থাকবে, আদারওয়াইজ এই জিনিসগুলো কেন হবে, সেই মানুষকে আপনি কিভাবে ডিফাইন করেছেন? মানুষগুলো তো আর একা একা করে থাকবে না, বাচ্চা কাচ্চা তো একলা একলা জন্ম নেয় না, তাই না? বা একজন মানুষ একা একা থাকতে পারে না, সো আপনার একটা ফ্যামিলি লাগবে, তাই না? বুঝতে পেরেছেন?
ওকে, তো আমি যদি বলি যে একটা একটা সোসাইটি বানাবেন, একটা বিল্ডিং এর একটা সোসাইটি, তাহলে আমি কিভাবে বানাচ্ছি একটু খেয়াল করেন। মানে ক্ষুদ্র অংশ দিয়ে আমাকে শুরু করতে হবে। আমি যদি একটা ফ্যামিলি ডিফাইন করতে চাই, একটা ফ্যামিলি এবং কয়েকটা ফ্যামিলি, আমাকে প্রথমে ফ্যামিলি বানাতে হবে, এবং কয়েকটা ফ্যামিলি যদি পাশাপাশি থেকে তারা একটা নির্দিষ্ট কালচার ফলো করে চলে, সেটাকেই আমরা সামাজিকতা বা সোসাইটি বলে থাকি। তো মূল উপাদান হচ্ছে ফ্যামিলি, আর ফ্যামিলির মূল উপাদান হচ্ছে মানুষ। সো সেখানে একটা ফ্যামিলি হতে হলে হাজবেন্ড ওয়াইফ থাকতে হবে, সেখানে তার বাবা মা থাকতে পারে অথবা তার ছেলে মেয়ে থাকতে পারে। ওকে, আর একটা ফ্যামিলির জন্য একটা স্ট্রাকচার্ড ওয়েতে রুম, রান্নাঘর, কিচেন এগুলো নিয়ে একটা বাসার যদি আমি আরো ডিফাইন করি যে জনসাংখ্যিক জিনিসপত্র সেগুলো সহ একটা ফ্যামিলি, এবং কয়েকটা ফ্যামিলি পাশাপাশি থেকে নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলে সেটাকে একটা সমাজে তারা রূপ দিতে পারে বা একটা সোসাইটিতে রূপ দিতে পারে। যদিও ট্রিপিক্যাল সোসাইটি হতে হলে সেখানে বাচ্চাদের খেলার মাঠ, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলো থাকতে হবে, সেটাও বোঝায়। বাট আমরা যদি ঢাকা শহরের একটা সোসাইটির কথা বলি, এক একটা বিল্ডিং একটা করে সোসাইটি হিসেবে গণ্য করা হয়ে থাকে। সো সেখানে কিন্তু এই আদার্স যে ফ্যাসিলিটি গুলো সেগুলো নেই। সো আমি যদি এভাবে লিখি তাহলে আমি যে কোশ্চেনটা করেছি তার অ্যান্সারটা কিন্তু সম্পূর্ণ হয়। আমি বুঝতে পেরেছি? ওকে, তার মানে আমাকে সুন্দর মতো গুছিয়ে সবকিছু করতে হবে। এখন এখন দুইজনই একজন আরেকজনকে না দেখিয়ে আপনারা যে ক্লাসরুমে বসে আছেন, ওই ক্লাসরুমটা যদি আপনাকে বানাতে দেয়া হয়, একটা এক্সাম্পল আপনার সামনে আছে, একটা ক্লাসরুম বানাতে কি কি লাগে সেটা আপনারা একটু লিখে ফেলেন। করাটা আবার পেস্ট করবেন না। আলামিন বলেন আপনি কি কি লিখেছেন, একটা ক্লাসরুম বানাতে কি কি লাগে? স্যার প্রথমে একটা রুম লাগবে স্যার। তারপর তারপর চেয়ার টেবিল। তারপর একটা হার্ডবোর্ড। তারপরে যদি আমরা পাখা ইউজ করতে পাখা লাগবে। ল্যাপটপ ইউজ করতে ল্যাপটপ লাগবে। তারপরে স্যার আলোচনা ভালো করে স্টুডেন্ট লাগবে। তারপর টিচার লাগবে। স্টুডেন্ট লাগবে আর কি? টিচার লাগবে। চেয়ার টেবিল লাগবে না? আচ্ছা, বিজন? বিজন বলেন। আচ্ছা ঠিক আছে, আর বিজন? আমি লিখছি আমাদের একটা স্পেস লাগবে, তারপর হচ্ছে সেকেন্ড জিনিস লাগবে টেবিল প্লাস চেয়ার, তৃতীয়ত হচ্ছে ল্যাপটপ, ফোর্থ হচ্ছে প্রজেক্টর, তারপর আমাদের মাথা ঠান্ডা রাখার জন্য এসি অথবা ফ্যান, তারপর একটা হোয়াইট বোর্ড লাগবে, একটা মার্কার লাগবে, আর আমাদের রুম আলোকিত করার জন্য লাইট লাগবে, আর লাইট লাগলে আমাদের ইলেকট্রিসিটি লাগবে। মানে 9টা রিজন। রুম লাগবে না, প্রথমটা কি লিখেছেন আপনি? ফার্স্ট স্পেস লাগবে, মানে একটা রুম লাগবে। ওকে, আমি মার্ক করছি, একটু খেয়াল করেন। আমি বারবার বলছি যে একটা রুম লাগবে, তাই না? আপনারা বলেছেন একটা রুম লাগবে। রুম ছাড়া কিন্তু একটা ক্লাসরুম হবে না। আমি যদি 2টা ক্লাসরুম তৈরি করতে বলি তাহলে আমার কাছে কয়টা লাগবে? 2টা রুম লাগবে, তাই না? এবং ওই 2টা রুমে ওই জিনিসগুলোই লাগবে। আবার আমি যদি বলি একটা রুমে আমার ডেভেলপাররা বসবে আর একটা রুমে আমার ক্লাস হবে, তাহলে 2 রুমে 2 ধরনের জিনিসপত্র লাগবে, তাই না? ওকে, এখন আমার কোম্পানিতে যদি মনে করেন এই অফিসটার কথাই যদি চিন্তা করেন, আমি অফিসটাকে কিন্তু 5 ভাগে ভাগ করতে পারি। একটু খেয়াল করেন, আমার অফিসটাকে আমি যদি 5 ভাগে ভাগ করি তাহলে আমি প্রথম অংশ যদি বলি
যে দরজা দিয়ে ঢুকে ডেভেলপাররা যেখানে বসে সেটাকে আমি প্যাসেজ বলতে পারি। 1 2 হচ্ছে ক্লাসরুম, 3 নম্বর হচ্ছে যে আমি যেখানে বসি সিও রুম, তারপরে রান্নাঘর, তারপরে ওয়াশরুম। এই 5টা অংশ আলাদা আলাদা করে আমি ভাগ করে ফেলতে পারি, তাই না? এবং কোনটাতে কি আছে সেটা আমরা জানি এবং সেই অনুযায়ী আমি কিন্তু সেটা ডেভেলপ করেও ফেলতে পারি। আমি রান্নাঘরে কোনো কিছু আমি অবশ্যই ক্লাসরুমে রাখি না, আর ক্লাসরুমের ল্যাপটপ নিয়ে গিয়ে আমি রান্নাঘরে রাখি না, রাখি? এটা স্ট্রাকচার্ড, এবং এখান থেকে বোঝা যায় যে কাউকে যদি বলা হয় যে কি বলে ক্লাসরুমে যাও, সে ক্লাসরুম চিনতে পারবে না। অথবা একজনকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হলো, তাকে বলা হলো যে আপনি কালকে থেকে অফিস শুরু করবেন, সে কি গিয়ে কিচেনে বসে থাকবে? ক্লাসরুমে এসে বসে থাকবে? ডেফিনেটলি ডেভেলপমেন্ট এরিয়াতে তার জন্য একটা সিট থাকবে, সে ওখানে গিয়েই বসবে, তাই না? ওকে, আমি দেলোয়ারকে বললাম যে দেলোয়ার তুমি আমার জন্য একটা চা নিয়ে আসো, সে কি সিও রুমে গিয়ে চা বানাবে নাকি রান্নাঘরে গিয়ে চা বানাবে? রান্নাঘরে। তাহলে বিষয়টা কি, স্পেসিফিক ভাবে কাঠামো করে দিয়ে একটা অফিস বানানো হয়েছে, কোন জিনিসগুলো কোথায় থাকবে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মূলত ঠিক এটাই, যে আমার অফিসের কাজগুলোকে আমি সুন্দর করে ডিফাইন করেছি কোথায় কি হবে, এবং সেই অনুযায়ী যার যেখানে যে কাজ করা দরকার সেভাবেই সেই কাজগুলোকে সেই পার্টিকুলার জায়গাতে গুছিয়ে রাখা হয়েছে। তো সেই ক্ষেত্রে ম্যাসিভ কোনো পরিবর্তন কিন্তু আসছে না কোনো কাজ করতে গেলে, তাই কি না? আমি ক্লাসরুমকে ক্লাসরুম বলতে পারছি, আমি কিচেনকে কিচেন বলতে পারছি, আমি সিও রুমকে সিও রুম বলতে পারছি, এবং কার কোথায় অধিকার আছে সেটাও কিন্তু আমরা বলতে পারছি, রাইট? ওকে, তো আমার কাজটা গুছানো হয়েছে এবং স্ট্রাকচার্ড হয়েছে। এখন যদি মনে করেন যে, বা আমি যদি বলতাম যে আমার অফিসের এই কোনো দেওয়াল নেই, ওকে, আমার রান্নাঘর আলাদা করা আছে, ওয়াশরুম আলাদা, ইটস কোয়াইট ওকে, বাট ডেভেলপার ক্লাস এবং আমার বসার জায়গা একদম সমান, তো কোনটা ক্লাসরুম, কোনটা ডেভেলপার রুম, কোনটা সিও রুম, সেটা কি বোঝা যাবে? এলোমেলো হয়ে যাবে না? ডেভেলপাররা বসে আছে, ক্লাস চলছে, ডেভেলপাররা কাজে মনোযোগ নাই, অথবা ডেভেলপার কাজের দেখতে গিয়ে স্টুডেন্টরা কোনো কিছু বুঝতেছে না বা ওইদিকে হা করে তাকিয়ে আছে, আমি কোনো প্রাইভেট রুমে বসে কারোর সঙ্গে আমি কথা বলতে পারছি না, এলোমেলো হয়ে যাবে না সবকিছু? ওকে, তো এই যে কাঠামোটা, সেই কাঠামোটা আমার কাজগুলোকে অনেক কি সহজ করে দিচ্ছে না? ঠিক একইভাবে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর সিনট্যাক্স অ্যাপ্লাই করে আমি আমার প্রজেক্টগুলোকে এরকম কাঠামোর মধ্যে ফেলে দিব, তখনই ওই প্রজেক্টটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মাধ্যমে প্রজেক্ট করা বোঝাবো। বুঝতে পেরেছি? ওকে, ওয়ান মোর থিং, যে কোড রিউজ ফ্যাক্টর, প্রোগ্রামিং কোড একটু খেয়াল করেন। আমরা যখন, আমি যদি বলি যে আমাদের ক্লাসরুম একটা ক্লাস, ওকে, আর আপনারা যখন ক্লাসে এসেছেন সবাই কি ক্লাসে আসতে পারে? স্টুডেন্ট ছাড়া কেউ ক্লাসে আসতে পারে না, তো দ্যাটস ওয়াই যে কেউ কিন্তু ক্লাসে ঢুকতে পারছে না। আপনারা ঢুকেছেন কি নিয়ে? পারমিশন নিয়ে, এবং পারমিশনের উপর বেস করে আপনি আমাদের ক্লাসরুমের যে যে যাবতীয় ইস্যুগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারছেন। বাট আপনাদের ইউজ করাটা সীমাবদ্ধ আছে কোথায় কোথায়? ল্যাপটপ, টেবিল, চেয়ার, ফ্যানটা, এসিটা আপনি দিতে পারেন, বাট আপনি কিন্তু ইচ্ছে করলেই বোর্ডে এসে লিখতে পারেন না, টিচারের সিটে আপনি বসতে পারেন না, বা টিভির রিমোট দিয়ে আপনি টিভি পরিবর্তন করতে পারেন না। তাহলে কি আপনি আইন লঙ্ঘন করছেন না? বুঝতে পেরেছেন? তো এটা ক্লাসরুম হিসেবে ডিফাইন করা হয়েছে বলেই স্টুডেন্ট টিচারকে আলাদা করা যাচ্ছে। স্টুডেন্ট কোনগুলো ইউজ করবে, টিচার কোনগুলো ইউজ করবে, এবং কার কোনটা ইউজ করলে অন্যায় হবে সেটা আপনারা খুব সহজেই বুঝে ফেলেছেন। ছোটবেলা থেকে কিন্তু এটা শিখতে শিখতে এসেছেন, রাইট?
এই প্রসেসটাই প্রোগ্রামিং এর মাধ্যমে যখন করা হবে তখন ওইটাকে ক্লাস বলা হবে, যে কোন কোন ফাংশন গুলোকে সবাই ইউজ করতে পারবে, কারণ টিচার কি চেয়ার টেবিল ইউজ করতে পারে, স্টুডেন্টও চেয়ার টেবিল ইউজ করতে পারে, টিচার ল্যাপটপ ক্লাসের যে কোনো ল্যাপটপ ইউজ করতে পারে, স্টুডেন্টও ক্লাসের যে কোনো ল্যাপটপ ইউজ করতে পারে। বাট টিচার কিন্তু টিচারের সিট এবং টিচারের ল্যাপটপ এবং বোর্ড, প্রজেক্টরের যে রিমোটটা, এগুলো কিন্তু টিচার নিজে ইউজ করে, স্টুডেন্ট সেটা ইউজ করতে পারে না, তাই কি না? সো যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব তখন এই বিষয়গুলো হ্যান্ডেল করা সম্ভব হবে। প্রসিডিউরাল প্রসেস হলে সেটা আর পসিবল হয় না। যদি এটা ক্লাসরুমই না হয়, যদি মনে করেন এটা ক্লাসরুম না, এটা একটা অন্য কিছু, এখানে ল্যাপটপ দেওয়া আছে, যে কেউ আসছে কাজ করছে চলে যাচ্ছে, তাহলে তো সেখানে আর ক্লাসে টিচার স্টুডেন্ট থাকলো না, যে কেউ যে কোনো কিছু ইউজ করলো, তাই না? এবং সেখানে সিকিউরিটিও কমে গেল, এর কোনো নাম না থাকার কারণে সেটা কোনো মূল্যায়নও হচ্ছে না। ক্লিয়ার? ওকে, সো আমি বেসিক্যালি স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করছিলাম যে ওপি বিষয়টা কি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে ঠিক এরকম, যে কোনো একটা কিছু যখন আপনি বানাতে যাবেন নির্দিষ্ট স্ট্রাকচার মেনে কনসেপ্ট ফলো করে ওই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করতে পারাটা, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা করার জন্য ওই সিনট্যাক্স গুলো অ্যাপ্লাইয়ের মাধ্যমে ডেভেলপারদের বাধ্য করার যে প্রসেসটা, সেটাকেই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড মডেল বলে থাকি। আই হোপ এখন কিছুটা মাথার মধ্যে ঢুকেছে। ওকে, তো এই মডেলটা কেন সেটা আমরা বুঝতে পেরেছি, এবং এই মডেলটার মাধ্যমে ছোট থেকে বড় অনেক কিছুই করা সম্ভব। আপনারা একটা ছোট্ট এক্সাম্পলে হয়তো বুঝতে পারবেন যে বিজন ফ্যামিলির সাথে থাকে, তাই না? আর আলামিন মেসে থাকেন। হ্যাঁ, বুঝি নাই। ব্যাচেলর বলতেছি। একই তো, ব্যাচেলর আর মেস তো একই জিনিস। হ্যাঁ, ওটা শুনে হাসি দেয়। কোনটা মেস? ব্যাচেলর। আচ্ছা, ওই ব্যাচেলর না বলাই ভালো। হ্যাঁ, মেসই বলবেন, তাহলে বাসা ভাড়া পাবেন। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম যে দুইজনের লাইফস্টাইল কিন্তু দুই রকম। যদিও আপনারা বাসা বাড়িতেই থাকেন, খাওয়া দাওয়াও করেন, আর বিজনও বাসা বাড়িতেই থাকে, খাওয়া দাওয়া করে, কিন্তু দুইজনের লাইফস্টাইল ডিফারেন্ট। খেয়াল করেছেন? স্ট্রাকচার্ড, বিজন স্ট্রাকচার্ড, সকালে অফিসে যায়, সন্ধ্যায় বাসায় যায়, এলোমেলো কোনো কিছু নাই, সে আড্ডা দেয় না, এদিক সেদিক ঘুরে না। বাট আলামিনের কোনো কি নিয়ম কানুন নাই, ও যা ইচ্ছে তাই করে, তাই কি না? তো পার্থক্য আপনি বুঝতে পেরেছেন স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ডের? এখন খেয়াল করেন, আমি যদি আলামিনকে বলি যে আলামিন আপনাকে আমি টিকিট দিচ্ছি, আপনি সেন্ট মার্টিন ঘুরে আসেন, আলামিন কি বলবে? এই যে এখানেই সে অ্যান্সারটা দিয়ে দিল, আমি যাব, এবং সে আজ রাতে 10টার ট্রেন হলেও সে রাজি, তাই কি না? বাট যদি আমি এই কথাটাই বিজনকে বলি, বিজন কিন্তু এত সহজে অ্যান্সারটা দিতে পারবে না, এবং আপনার ফ্যামিলির কাছ থেকে অনুমতি নিতে হবে, তাই কি না? সো স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড এর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? সো স্ট্রাকচার্ড হলে বিট স্লো হয় ডিসিশন নেওয়াটা, আর আনস্ট্রাকচার্ড এর কোনো ডিসিশন নিতে কোনো সময় লাগে না। যেমন সরকারি কাজ হতে কোনো একটা বিষয়, সরকারি কোনো একটা নির্দেশ মনে করেন, সেটা যদি প্রধানমন্ত্রী না হয়ে লাইক নিচে মন্ত্রী পর্যায় থেকে কোনো একটা মাঠ পর্যায়ে যেতে হয়, 15 দিন লেগে যেতে পারে।
যে কোনো একটা মন্ত্রী আদেশ দিয়েছেন ওই জায়গায় ওই একটা বাড়িতে গিয়ে 10 কেজি চাল দিয়ে আসতে হবে, এটা 15 দিন লেগে যাবে এবং এর মধ্যে ওরা মরে সাফা কিরকিরা হয়ে যাবে, তাই না? বাট যদি প্রধানমন্ত্রী নির্দেশ দেয় অথবা কোনো একটা প্রাইভেট অর্গানাইজেশনের ওনার যদি নির্দেশ দেয়, ওটা কি মুহূর্তের মধ্যে হয়ে যাবে না? বিষয়টা বুঝতে পেরেছেন? স্ট্রাকচার্ড আর আনস্ট্রাকচার্ড, ওই মন্ত্রীর কিন্তু দোষ নাই। মন্ত্রী হয়তো বলে পাঠাবে, চিঠি দেবে সচিবকে, সচিব চিঠি দেবে ডিসি কে, ডিসি চিঠি দেবে পৌরসভাকে, পৌরসভা চিঠি দেবে ইউনিয়নকে, এই করতে করতেই কিন্তু 15-20 দিন চলে যাবে, তাই কিনা? সো স্ট্রাকচার্ড প্রসেসটা বিট স্লো হলেও এটা সিকিউর থাকে, দায়বদ্ধতা থাকে, এবং কে কোথায় মিস করছে এবং কার কোথায় প্রবলেম আছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি এবং ডিফাইন করতে পারি। সো এই বিষয়গুলো হ্যান্ডেল করে করার জন্যই মূলত ওই অবজেক্ট ওরিয়েন্টেড এর মডেলটা এসেছে এবং এটা ইমপ্লিমেন্টেশন করার মাধ্যমে প্রজেক্টকে খুব সহজেই সুন্দর করে ইমপ্লিমেন্ট করা বা সামনের দিকে এগিয়ে নেওয়া এবং বড় পরিসরে কোনো কিছু প্ল্যান করা সহজ হয়। তো আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো বুঝলাম, এখন প্র্যাকটিক্যাল আলোচনায় যাব আফটার 10 মিনিটস। সো 11:20, দ্যাট মিনস 8:20 আমি আলোচনায় যাব প্র্যাকটিক্যালি কিভাবে ক্লাস লিখতে হয়, কিভাবে অবজেক্ট বানাতে হয় এবং অবজেক্টের মাধ্যমে কিভাবে ফাংশন কল করতে হয় সেটা দেখো। সো 10 মিনিট ব্রেক। আচ্ছা, একটা বিজন ভাই একটা কোশ্চেন ছিল। বলেন বিজন। আমার একটা কথা ছিল, স্যার আমি ক্লাসের বাইরে একটু কথা বলতে, মানে টপিকের বাইরে বলেন। স্যার এই মানে এক্সএমএল জেসন স্যার এগুলা তো মনে আমাদের সামনে আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এক্সএমএল জেসন আসবে, এটা সার্টিফিকেশনের টপিক। আমাদের কি স্যার বেসিক ক্লাস মনে হয় চলতেছে না, মানে আমরা আগে না না, বেসিক্স পার হয়ে গেছে, আমরা তো ওপিতে আছি। আচ্ছা, আমাদের একটা কথা ছিল যে আমাদের ক্লাসগুলোর মাঝে কি স্যার কেউ সার্টিফিকেট আসবে কিনা কেউ স্যার? আসবে, সার্টিফাইড আসবে এবং সার্টিফাইডদের কাছ থেকে আমরা সিলেবাসও নিচ্ছি এবং লেটেস্ট সিলেবাসের ওপর বেস করে কোন কোন টপিকগুলো আপনারা পড়বেন না পড়বেন সেগুলো নিয়েও কাজ চলছে। আজকে না হলেও আপনারা পরবর্তী ক্লাসে সিলেবাসগুলোর উপরে বেস করে ম্যানুয়ালের কোন বিষয়গুলো আপনারা ফলো করবেন সেটা অলরেডি ডিফাইন হয়ে গেছে। একজনকে কাজ দেওয়া আছে, আজকে দেওয়ার কথা ছিল এক সার্টিফাইড ইঞ্জিনিয়ারের, যে 7 এর জন্য কোন বিষয়গুলো তারা প্রায়োরিটি দিয়ে পড়বে সেগুলো অলরেডি ডিফাইন। তার 70% কাজ হয়ে গেছে, 30% বাকি আছে। আগামী বৃহস্পতিবার সেই ফাইলটা, এক্সেল ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই ফাইলটা আপনারা অন্য কারো কাছে শেয়ার করবেন না। এই ফাইলের মূল্য এই কোর্সের চাইতেও বেশি। আরেকটা আরেকটা কথা হচ্ছে স্যার যে মানে আমাদের স্যার একটু কিছু প্রবলেম হচ্ছে স্যার স্টাডিতে, আমরা গ্রুপ স্টাডি কন্টিনিউ করতেছি স্যার। আমাদের প্রবলেম গুলো হচ্ছে স্যার ম্যানুয়ালে অনেক জিনিস, অনেক কিছু এক্সাম্পল আছে যে জিনিসগুলো ধরতে অনেক সময় লাগতেছে স্যার। ক্লাস যদি ক্লাসের মাঝে মানে 2-3টা এক্সাম্পল যদি একটু ম্যানুয়াল থেকে দেখে দেন তাহলে আমার মনে হয় স্যার মানে আমাদের জন্য ভালো হইতো স্যার। আপনি যদি ফাঁকে ফুঁকে একটু দেখাইতেন যে এইভাবে। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসের একটা ফ্লো থাকে এবং টপিকের একটা বাইন্ডিংস থাকে, ঠিক আছে? তো সেগুলোর ধরেই আমি আগাচ্ছি। যেমন নেক্সট ক্লাসে আপনি যেহেতু বলেছেন নেক্সট ক্লাসে বা মাঝের কোনো একটা ক্লাস আমি নেক্সট ক্লাসেই দিব, নেক্সট ক্লাসে কিছু কোশ্চিনের সলিউশন দেখিয়ে দেন আমি আবার টপিকে যাব, এরকম করে আগাবো, ঠিক আছে? মানে এটা স্যার আমাদের চাওয়া আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো 10 মিনিটের একটা ব্রেক নেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।
তো দেখেন আমরা এখন একটু সিনট্যাকটিক্যাল আলোচনা করি। কি নিউজ? আচ্ছা, আমরা একটা ক্লাস লিখি জেন ব্যাচ 3 তে, ডে 10। হ্যাঁ, আপনি টিম ভিউয়ার কেটে দিয়েছেন? টিম ভিউয়ারটা দেন। ডে 10 নামে নেটবিনসে, এবং এর মধ্যে আমি ক্লাস বানাবো আর ফাইল বানাবো। সো আমি একটা পিএসপির ক্লাস নিচ্ছি। ক্লাস ফাইলগুলো রুলস হচ্ছে যে যখন ক্লাসের নাম নেবেন প্রজেক্টের পার্সপেক্টিভে ক্লাসের নামটা যেন মিনিংফুল হয়। ক্লাসের ফাইলের নাম বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন নিয়ে আপনি প্রজেক্ট বানাবেন, ফাইলের নাম অলওয়েজ স্মল লেটারকে প্রিফার করা হয়। ঠিক আছে? তাহলে প্রিফারেবল ফাইল নেম হচ্ছে অলওয়েজ স্মল লেটার বাট মিনিংফুল। তো আমি যদি বলি স্টুডেন্ট ফাইলের নাম, আমি একটা ক্লাস ফাইল তৈরি করছি এবং সাথে সাথে ক্লাসের সংজ্ঞাটাও দিচ্ছি যে হোয়াট ইজ ক্লাস। সংজ্ঞাটা আমি ইংরেজিতে বলছি, এটা ভিডিওতে থাকবে, বাসায় গিয়ে এটা শুনে আপনারা এই নামটাকে বা এই সংজ্ঞাটাকে সুন্দর করে নোটবুকে বা খাতায় লিখে রাখবেন, যাতে যে কেউ জিজ্ঞেস করলে আপনারা একদম ঠুটস্থ বলে দিতে পারেন, যেন বুঝতে না পারে এটা আপনি মুখস্থ করেছেন, মনে হয় যেন এটা আপনি নিজেই বলছেন। ঠিক আছে? তাহলে ক্লাস বিষয়টা কি? ক্লাস হচ্ছে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। রিপিট করছি, লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। তো লজিক্যাল টেমপ্লেট কেন বলা হচ্ছে? এই যে একটা ক্লাসের স্ট্রাকচার একটু খেয়াল করেন, জাস্ট কার্লি স্টার্ট হয়েছে এবং কার্লি ক্লোজ। ওকে, ক্লাস একটা সিনট্যাক্স কিওয়ার্ড, আর এটা হচ্ছে ক্লাসের নাম। একটা জিনিস খেয়াল করেন, ফাইলের নাম এবং ক্লাসের নাম সেম হয়, এটা স্ট্যান্ডার্ড, নট রুলস। তার মানে আমি একটা ফাইলের মধ্যে একাধিক ক্লাস বানাতে পারি, লাইক দ্যাট। আমি যে কোনো নামে আমি ক্লাস বানাতে পারি এবং একাধিক নামেও ক্লাস তৈরি করা যায়, কোনো প্রবলেম নেই পিএসপিতে। বাট স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং এ যখন আমরা প্রজেক্ট করতে যাব, তখন একটা ফাইলে একটা ক্লাসই হবে এবং ফাইলের নাম ক্লাসের নাম সেম হবে এবং ক্লাসের নামটা ক্যাপিটালাইজ হবে। বুঝতে পেরেছে? নাও ক্লাসকে বলা হচ্ছে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট। লজিক্যাল যে বিষয়গুলো, বুদ্ধিদীপ্ত যে সলিউশনগুলো, সেগুলো সব থাকবে ক্লাসের ভেতরে ফাংশন আকারে। লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথড, মেথড বলতে আমি বোঝাচ্ছি ফাংশন,
এবং প্রপার্টিজ। অনেক সময় দেখা যায় যে ক্লাসের উপরে ভেরিয়েবল অপারেটর বা ভেরিয়েবল অ্যারে অবজেক্ট এগুলো আমরা পাচ্ছি, সেগুলোকে বলা হয় প্রপার্টি। সো ক্লাসের মধ্যে থাকবে নাম্বার অফ প্রপার্টিজ অ্যান্ড মেথডস। সো মেথড গুলো কি? অ্যাকচুয়ালি ফাংশনের ডেফিনেশন। লাইক student save student select student delete। একটা একটা করে ফাংশন যা বেসিক্যালি ডিফাইন করা আছে স্টুডেন্ট নামে ক্লাসের মধ্যে। আমি বোঝাতে পেরেছি? এতটুকু বোঝা যাচ্ছে? লজিক্যাল টেমপ্লেট কেন বলা হচ্ছে? লজিক ডিফাইন হবে কোথায়? ক্লাসের ভেতরে, এবং যার ভেতরে থাকবে হচ্ছে নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। লাইক আমি যদি বলি যে আমি এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল লাইক নেম দিয়ে রেখেছি দিস, তো ঠিক আছে। সো গ্লোবাল আনএক্সপেক্টেড কেন? ভুল করেছি কোথায়? আপাতত যেটাকে আমি বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে, মনে করেন একটা জিনিস খেয়াল করেছেন কিনা যে যখন আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছি সেটা এরর রিটার্ন করছে, বাট ফাংশনগুলোর সামনে ফাংশন ডিরেক্ট আমি যখন ডিফাইন করছি তখন কিন্তু কোনো এরর রিটার্ন করছে না। তো আমি মডিফায়ারটা পরে আলোচনা করতে চাচ্ছিলাম, দ্যাট মিনস ইনক্যাপসুলেশন। তারপরেও এই একটা টার্ম আমি লিখে রাখি, পাবলিক ফর অল। আমি যেহেতু একটা প্রপার্টি দিতে চাচ্ছি, এটাকে আমরা বলছি প্রপার্টি। অথবা যদি আমি বলতাম লাইক দ্যাট, এটা একটা প্রপার্টি, যে প্রপার্টিটা মূলত কি? পাবলিক। আর এগুলো হচ্ছে মেথড। সো ক্লাসের সংজ্ঞা হচ্ছে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট। রিপিট করছি, লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। রিপিট করছি যে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। আচ্ছা, আর তাহলে ক্লাস অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ইনস্ট্যান্স অফ এ ক্লাস হুইচ হোল্ড নাম্বার অফ ইনস্ট্যান্স অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট। রিপিট করছি, ইনস্ট্যান্স অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট। সো অবজেক্ট বিষয়টা কি? অবজেক্ট এর মাধ্যমে আমরা ক্লাসের ভেতরকার
যে মেথড গুলো আছে, প্রপার্টি গুলো আছে, সেগুলোর অ্যাক্সেস পেতে পারি। তো আমার এখানে মেথড কয়টা আছে আলামিন? আর প্রপার্টি একটা, হ্যাঁ একটা পাবলিক প্রপার্টি আছে, দিস ইজ প্রপার্টি। আর এগুলো হচ্ছে এক একটা করে আমার মেথড। আর পুরোটাকে আমি বলছি, এটাকে আমরা বলছি ক্লাস। ক্লাসটার নাম হচ্ছে স্টুডেন্ট। তো আমরা ক্লাস কেন বানাবো? প্রজেক্টগুলোকে সুন্দর করে অর্গানাইজ করার জন্য, কোডগুলোকে ডিফাইন করার জন্য আমরা ক্লাস বানাবো। এখন একটা ভিউ ফাইল বানাই এবং ক্লাস ফাইলকে অ্যাক্সেস করার চেষ্টা করি। আমি একটা ভিউ ফাইল বানিয়েছি, এই ভিউ ফাইলটাকে আমি রান করাবো এখন। আমি জেন ব্যাস 3 ডে 10 ভিউয়ে যাচ্ছি। আমার আউটপুটে কিছু নেই, থাকারও কথা না। মনে করেন আমি যদি বলি যে আমি এই ক্লাসের কোনো একটা ফাংশন স্টুডেন্ট সেফ, এটাকে কল করতে যাচ্ছি, কাজ করবে? দেখেন এরর আসে, আনএক্সপেক্টেড এরর, কল টু আনডিফাইন্ড ফাংশন স্টুডেন্ট সেফ। সো ডেফিনেটলি এটা কাজ করবে না। এখন যদি আমি আনএক্সপেক্টেড ইস্যুটা, যেহেতু লিংক নেই, সেই লিংকটা যদি আমরা দিয়ে দেই, লিংক কিভাবে দিব? রিকোয়ার্ড স্টুডেন্ট ক্লাসের সাথে লিংক করেছে, স্টিল এরর। আমি কিন্তু কানেক্ট করেছি, তারপরেও এরর বলছে। যদি ক্লাসের ক্লাসই না থাকতো তাহলে কি এরর বলতো? এই পাবলিক বিষয়টাকে বাদ দিয়ে দেয়। দেখেন আমার ফাংশনের ডেফিনেশন আছে, এখন এরর নেই, তার মানে আমি পেয়েছি। লেটস চেক যে ইন সেভ স্টুডেন্ট দেখা যাচ্ছে। আমি কিন্তু ফাংশনের ভেতরে ঢুকলাম, বাট আমার কি হয়েছে, আমার ক্লাসটা নেই, দ্যাটস ওয়াই আমি পেরেছি। ক্লাস দেওয়াতে এটা করা সম্ভব হচ্ছে না। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি আলামিন বিজনের বাড়িতে গেছে, বিজন পারমিশন দেয় নাই, বাড়ি পর্যন্ত গেছে বাট পারমিশন দেয় নাই, তাহলে কি আলামিন বিজনের বাড়িতে ঢুকতে পারবে? ওকে, তো ঢুকতে পারছে না, পারমিশন লাগবে না, সেই পারমিশনটা আমরা এখানে একটু দেওয়ার চেষ্টা করি। স্টুডেন্ট ক্লাসের পারমিশনের জন্য অবজেক্ট বানাতে হয়। ওই সংজ্ঞাটা থেকেই বলছি, ইনস্ট্যান্স অফ এ ক্লাস, পারমিশন অফ এ ক্লাস, অবজেক্ট অফ এ, মানে ব্লুপ্রিন্ট অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট। সো অবজেক্ট হচ্ছে দিস। অবজেক্ট কিভাবে হবে? এইভাবে। সো কোন ক্লাসের অবজেক্ট হয় কি, অবজেক্ট ইকুয়াল নিউ ক্লাস নেম। সো এই নামটা আপনি ইচ্ছে মতো দিতে পারেন, এটার ভেরিয়েবল নেমের রুলস সেম, বাট এটার মধ্যে ভ্যালু থাকে না, এর মধ্যে পারমিশন থাকে।
আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ পারমিশনের মাধ্যমেই ফাংশনকে কল করতে হয়, এটাকে বলা হয় অবজেক্ট সাইন। সো আমি অবজেক্ট করছি স্টুডেন্ট সেফকে আমি কল করছি রাইট না। এবার দেখি, এবার আমরা পাচ্ছি কোনো এরর নেই, খেয়াল করেছেন? তাহলে একটা ক্লাস কিভাবে হচ্ছে, ক্লাসের ভেতরে কি কি থাকে এবং ওই ক্লাসের থেকে আমি কোনো ফাংশন যদি কল করতে চাই অবজেক্ট কিভাবে বানাবো, কিভাবে কানেক্ট করব এবং অবজেক্টের মাধ্যমে কিভাবে ফাংশন কল করব সেটা আমরা দেখলাম। বুঝতে পেরেছেন? ওকে, সো আগামী বৃহস্পতিবারের ক্লাসে ম্যানুয়াল থেকে কিছু প্রবলেমের সলিউশন দেখব ফার্স্ট, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স এই বিষয়গুলো আমরা রপ্ত করার চেষ্টা করব। ঠিক আছে? শাহেদ, আমি ভিডিওটা আপনার ড্রপ বক্সে দিয়ে দিচ্ছি, ওরা ওটাকে শেয়ার করে দেবেন। ওকে স্যার, বিজন ভাই কিছু বলতে চাই। বিজন বলেন। আপনাকে মেইলে একটা প্রবলেম দিছিল। আরেকবার বলেন। আপনাকে মেইলে একটা প্রবলেম দিছিল মনে হয়, মানে মেইল করছিল একটা প্রবলেম। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি এটা মনে হয় দেখেওছি। ওকে, হ্যাঁ বিজন, হ্যাঁ কি হয়েছে এটা? সামনে চলে আসেন। হ্যাঁ বলেন। হুম, স্যার 000 দিয়ে কি ভুলে যাচ্ছে এটা বললাম স্যার। এই যে 00112 রিটার্ন আবার দিকে ফাইল করছি। হ্যাঁ, এই মেক টাইমে প্যারামিটার গুলো একটু খেয়াল করেন যে মেক টাইমের প্যারামিটার গুলো কি। এখানে বেশ কয়েকটা প্যারামিটার আছে। প্রথমটা হচ্ছে আওয়ার, তারপরে হচ্ছে মিনিট, তারপরে হচ্ছে সেকেন্ড, তারপরে হচ্ছে ডেট। এই যে মেক টাইমের যে প্যারামিটার প্রসেসটা দেখছেন না, এখান থেকে দেখে নেবেন, এই যে এখানে লিস্ট আকারে দেওয়া আছে আওয়ার, মিনিট, সেকেন্ড, তারপরে মান্থ। হ্যাঁ, প্রথমটা আওয়ার, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড। এই যে এখানে এই যে প্যারামিটার আমি সরাচ্ছি না, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, খেয়াল করেছেন? বিজন বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এটা স্টাডি করেন কিভাবে কাজ করছে। এই যখনই ভুলে যাবেন বা যখনই বুঝবেন না তখন এই প্যারামিটারটা দেখবেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ, ওকে দেন। ওকে, তাহলে শাহেদ, আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি। ওকে ওকে, আল্লাহ হাফেজ। বিজন, আচ্ছা ওই যে দুজন আসে না ওদেরকে নিয়ে বসবেন এবং পরবর্তী ক্লাসে অবশ্যই আসতে বলবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।